একটা গণ আন্দোলন, একটা সরকারের পতন, এরপর কি হলো? আর ঠিক তখনই সামনে এলো একটা নতুন দলিল, যা বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটা প্রতিশ্রুতি দিচ্ছে, জুলাই সনদ। চলুন আজকের এই আলোচনায় আমরা এই ঐতিহাসিক দলিলের ভেতরটা একটু ঘুরে দেখি। গল্পটা শুরু কিন্তু খুব বেশি দিন আগে না, এই তো ২০২৪ সালের জুলাই মাসে, যখন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। আর তাদের সেই সম্মিলিত শক্তি দেশের রাজনীতির পুরো নকশাটাই যেন ওল্টপালট করে দিল। বলা যায় এই গণ অভ্যুত্থানটাই ছিল সেই স্ফুলিঙ্গ, যা থেকে পরের বড় পরিবর্তনের আগুনটা জ্বলে ওঠে। আর এই যে রাজনৈতিক ঝড়, ঠিক তার কেন্দ্র থেকেই উঠে আসলো জুলাই সনদের ধারণাটা। কিন্তু প্রশ্ন হলো, এই জুলাই সনদ জিনিসটা আসলে কি? এটা কি শুধু এই কয়েকটা কাগজের সমষ্টি, নাকি এর চেয়েও বড় কিছু, একটা নতুন সময়ের প্রতিশ্রুতি? এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের কিন্তু এর ভেতরে কি প্রস্তাব আছে সেদিকে নজর দিতে হবে। তো এই পুরো আলোচনা জুড়ে আমরা ঠিক কি দেখব? প্রথমে দেখব কিভাবে একটা প্রতিবাদ থেকে একটা নক্কারা প্রস্তাবনা তৈরি হলো। তারপর জানব এর পেছনের ইতিহাসটা, ক্ষমতার নতুন নিয়মকানুনগুলো কি সেটাও দেখব, কিভাবে এতগুলো দল একমত হলো, আর সবশেষে বাংলাদেশের জন্য এর ভবিষ্যৎটা কি হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। কিভাবে রাস্তার স্লোগানগুলো একটা প্রাতিষ্ঠানিক দলিলের রূপ নিল? আসলে এই সনদের শেকড়টা কিন্তু লুকিয়ে আছে সেই উত্তাল গণ আন্দোলনের মধ্যেই। ঘটনাটা কিন্তু বেশ নাটকীয় ছিল। ৫ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়ার পর একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণ করতেই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। আর তাদের অন্যতম প্রধান একটা কাজই ছিল দেশকে একটা নতুন রাজনৈতিক কাঠামোর দিকে নিয়ে যাওয়া। আর ঠিক সেই কাজেরই একটা অংশ হিসেবে এই সনদ তৈরির কাজটা শুরু হয়। আচ্ছা, এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই জুলাই সনদ কিন্তু কোনো আইন না, এটা আসলে একটা ঐকমত্যের দলিল, বলতে পারেন একটা রোডম্যাপ। অনেকগুলো রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই মিলে লম্বা সময় ধরে আলোচনা করে এই রূপরেখাটা তৈরি করেছে। আর এখানে রাষ্ট্রের মূল কাঠামোতেই বেশ কিছু বড়সড় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এত বড় পরিবর্তনের দরকার পড়ল কেন? মজার ব্যাপার হলো, সনদটা নিজেই এর একটা উত্তর দেয়। সেখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বলা আছে। চলুন সে প্রেক্ষাপটটা একটু দেখে আসি। সনদদাতে যা বলা হচ্ছে তার মূল কথা হল, বছরের পর বছর ধরে দেশের সব ক্ষমতা এক জায়গায় এসে জমা হচ্ছিল, আর যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আর ঠিক এই পরিস্থিতিটাই এমন একটা জায়গায় পৌঁছেছিল যে একটা মৌলিক সংস্কার ছাড়া আর কোনো উপায় ছিল না। সনদটা যদি খেয়াল করেন, এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের পুরো যাত্রার একটা ছবি তুলে ধরেছে। ৭১-এর স্বাধীনতার আদর্শ, তারপর ৯০-এর গণ অভ্যুত্থান, এরপর আসলো ২০০৮ সাল থেকে শুরু হওয়া একটা লম্বা শাসনকাল, যেটাকে সনলে বলা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার যুগ। আর সবশেষে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে দেখানো হচ্ছে এই পুরো ধারার বিরুদ্ধে একটা চূড়ান্ত জবাব হিসেবে। আচ্ছা, এবার আমরা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। এই জুলাই সনদে ঠিক কি পরিবর্তনের কথা বলা হয়েছে? মানে ক্ষমতার ভারসাম্যে নতুন কি নিয়ম আসছে? সনদের যে প্রস্তাবগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার মধ্যে একদম প্রথম দিকেই আছে ক্ষমতার মেয়াদ বেঁধে দেওয়ার ব্যাপারটা। সোজা কথায়, কোনো একজন ব্যক্তি চাইলেই আজীবন দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবেন না। এটাকে ক্ষমতার একচেটিয়া আধিপত্য ভাঙার প্রথম ধাপও বলা যেতে পারে। পার্থক্যটা কিন্তু খুবই পরিষ্কার। আগে কি ছিল? একজন প্রধানমন্ত্রী যতবার খুশি নির্বাচিত হতে পারতেন, কোনো বাধা ছিল না। আর এখন সনদে প্রস্তাব করা হচ্ছে একজন ব্যক্তি তার পুরো জীবনে সব মিলিয়ে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এর মূল উদ্দেশ্যটাই হল ক্ষমতা যেন দীর্ঘদিন ধরে এক হাতে কুক্ষিগত হয়ে না থাকে। ১০ বছর, এই সংখ্যাটাকেই হয়তো ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকানোর সবচেয়ে বড় একটা উপায় হিসেবে দেখা হচ্ছে। সনদের প্রস্তাব অনুযায়ী এটাই হবে একজন প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ মেয়াদ। এর ফলে ক্ষমতার যে পালাবদল, সেটা একটা নিয়মের মধ্যে চলে আসবে। আচ্ছা, আরেকটা বড় কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে আইনসভাকে ঘিরে। এখন পর্যন্ত বাংলাদেশে আইনসভা বলতে আমরা একটাই কক্ষ বুঝি, কিন্তু এই সনদে দুটো কক্ষের প্রস্তাব করা হয়েছে। এখন যেমন আমাদের শুধু জাতীয় সংসদ আছে, মানে এক কক্ষের আইনসভা, নতুন প্রস্তাবনায় বলা হচ্ছে দুটো কক্ষ থাকবে। একটা হবে নিম্নকক্ষ, যার নাম হবে জাতীয় সভা, আর আরেকটা হবে উচ্চকক্ষ, যেটার নাম হবে সিনেট। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল আইন তৈরির প্রক্রিয়াটাকে আরও বেশি চিন্তাভাবনা করে আরও বেশি মানুষের মতামত নিয়ে করা, যেন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কথাও সেখানে প্রতিফলিত হয়। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি কিন্তু দেশে অনেক দিনের,
এই সমস্যার সমাধান হিসেবে সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে আর এর প্রক্রিয়াটাও বেশ পরিষ্কার করে বলা আছে। যেমন সরকারের মেয়াদ শেষ হলে একটা বাছাই কমিটি তৈরি হবে, তারা কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম দেবেন আর রাষ্ট্রপতি সেই নামগুলো থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। দেখুন, যে কোনো দলিলের শক্তি কিন্তু শুধু তার লেখা কথার ওপর নির্ভর করে না, এটা কিভাবে তৈরি হলো সেই প্রক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ। আর জুলাই সনদে কিন্তু এই প্রক্রিয়াটার উপর বেশ জোর দেয়া হয়েছে। এই সংস্কারের প্রস্তাবটা যে কত বড় মাপের সেটার কাঠামোটা দেখলেই বোঝা যায়। এটা শুধু একটা বা দুটো বিষয় নিয়ে না, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, এমনকি গণমাধ্যম পর্যন্ত, মানে রাষ্ট্রের প্রায় প্রত্যেকটা মূল স্তম্ভকে নতুন করে সাজানোর জন্য আলাদা আলাদা কমিশন তৈরির কথা বলা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটা যে কতটা অংশগ্রহণমূলক ছিল তার একটা বড় প্রমাণ হলো এই সংখ্যাটা ২২। সব মিলিয়ে ২২টা রাজনৈতিক দল আর সুশীল সমাজের সংগঠন কিন্তু এই সনদ তৈরির জন্য তাদের আনুষ্ঠানিক মতামত জমা দিয়েছে। বোঝাই যাচ্ছে এটা একটা বড় পরিসরে সবার মতামত নিয়ে করার চেষ্টা ছিল। সবার মতামতের ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন আমরা কোনো নির্দিষ্ট প্রস্তাবনার দিকে দেখি। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে বেঁধে ফেলার মতো এত বড় একটা পরিবর্তনে মতামত দেওয়া ২২টা দলের মধ্যে ২১টা দলই কিন্তু হ্যাঁ বলেছে। এ থেকেই বোঝা যায় সনদের মূল প্রস্তাবগুলোর পেছনে কিন্তু বেশ শক্ত রাজনৈতিক সমর্থনও আছে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এটা পরিষ্কার যে এই জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখছে। কিন্তু এর শেষটা কোথায়? চূড়ান্ত পরিণতি কী হতে চলেছে? সনদের এই ঘোষণাটা পড়লে এর পেছনের আবেগ আর ঐতিহাসিক গুরুত্বটা বোঝা যায়। এটাকে শুধু একটা রাজনৈতিক দলিল হিসেবে দেখা হচ্ছে না, বরং গণ অভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি একটা সম্মাননা হিসেবেও তুলে ধরা হচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয় পেলাম? ক্ষমতার মেয়াদ বেঁধে দেওয়া, ২ কক্ষের আইনসভা, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা, আর নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা। তবে সম্ভবত সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হল এই দলিলটা কোনো একজন বা একটা দলের তৈরি করা নয়, এটা অনেকগুলো পক্ষের সম্মিলিত আলোচনার একটা ফসল। কিন্তু সবকিছুর শেষে সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই, একটা সুন্দর রূপরেখা বা নীলনকশা কাগজে কলমে তৈরি করা এক কথা, আর সেটাকে বাস্তবে নিয়ে আসা কিন্তু সম্পূর্ণ অন্য একটা চ্যালেঞ্জ। এত বড় একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তাটা যে সহজ হবে না তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় হল এই সনদ কি সত্যি সত্যি বাংলাদেশকে একটা নতুন বাস্তবতার দিকে নিয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময় লিখে দেবে।